আমাদের আমাদের রাজ্যে তো বিধানসভা নির্বাচন আসন্ন। এর আগে বিহার নির্বাচন হয়ে গেছে, বিজেপি সাফল্য পেয়েছে। তা এসআইআরও চলছিল, এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বিজেপি যে দাবি করছিল লাখ লাখ রোহিঙ্গা, এ সমস্ত আজগুবি গল্প আপাতত জনগণ জেনে গেছে, এমন কিছু ঘটেনি। আবার একটা গল্প অবশ্য খাওয়ানো হয়েছে, নির্বাচন কমিশন খাইয়েছে। সেটা হচ্ছে যে যারা খসড়া তালিকায় যাদের নাম আছে, সেখানেও কিছু অসঙ্গতি আছে, এমন লোকজনকে ডেকে পাঠানো হবে। এই আশায় দিন গুনছে। কিন্তু অমিত মালব্যের দল, তারা খুব অ্যাক্টিভ। কোটি কোটি টাকা আছে, বেআইনি কালো টাকা, যেগুলো ভারতবর্ষের জিডিপি যারা লুট করে, সেই লুটেরা কর্পোরেট শিল্পপতিদের কাছ থেকে এরা দল চালাবার জন্য ডোনেশন পেয়েছে। ওই টাকার বিনিময়ে তাদের অবৈধ সুযোগ সুবিধা ভারতবর্ষে বিজেপি করে দেবে। তা অমিত মালব্যের দল এই ব্যাপারে শক্তিশালী, ওদের আইটি সেলও এই জন্য শক্তিশালী। কিন্তু ধোপে টিকছে না, মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা যাচ্ছে না। বারবার চেষ্টা চলছে যে মানুষকে মিথ্যা তথ্য খাওয়ানোর। কিছুটা উদ্দীপ্ত করা গেছে ক্রাইসিসের সময়, মানুষকে তো বোকা বানানো গেছেই। কিছু মানুষকে ধর্মীয়ভাবে উন্মাদ করা গেছে। তা এরই মধ্যে যে পরিস্থিতি এসআইআর আমাদের এখানে শেষ হলো, খসড়া ভোটার তালিকা মোটামুটি প্রকাশিত হলো। তা পাশের বাংলাদেশে নির্বাচন হবে, এই 26-এই নির্বাচন হবে। বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, বাংলাদেশ তো ঘটনার মধ্যেই রয়েছে। এখানে ইউনিস প্রশাসন গত 24শে জুলাই অভ্যুত্থানের পর ওখানে পুলিশ প্রশাসন একটা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ইউনিসের যে ইন্টারিম গভর্নমেন্ট, তারাও প্রশাসনকে শক্তপোক্ত করার দিকে তাদের কোনো নজর নেই। তা যে ওই ইন্টারিম গভর্নমেন্টের যারা সমন্বয়ক আছেন, যারা বিভিন্ন পদাধিকারী আছেন, তার মধ্যে ছাত্র জনতাও আছে। অ্যাকচুয়ালি ছাত্র জনতার নাম করে অছাত্ররাই রয়েছে ওখানে। ওই হাসনাত টাসনাত হচ্ছে উচ্চ মানে ধনী বাড়ির লোকজন, ছেলেপুলেরা আর কি। তাই বাংলাদেশে ওসমান হাদি নামে একজন একটি অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তার তৈরি একটা মঞ্চ ছিল, ইনক্লাব মঞ্চ। কেন ইনক্লাব আমি জানি না। ইনক্লাব মঞ্চ আসন্ন নির্বাচনে, যে নির্বাচন এখনো ঘোষিত হয়নি, ইতিমধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে। তা ওসমান হাদিও ঢাকার একটি কেন্দ্র থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। তা ওখানে এমসিপি আসবে না, জামাত আসবে না, বিএনপি আসবে, ওখানে সম্ভাবনা খুব বেশি। সেটা হচ্ছে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। জামায়াত ইসলামী এখনও ভোটে জয়যুক্ত হওয়ার মতন জায়গায় নেই, জিতে আসার মতন জায়গায় নেই। কিন্তু জামাতের একটা প্রভাব আছে, সরকারের ওপর একটা প্রভাব আছে। কারণ হাসিনার সরকারের পতনের পরে ওখানকার সৈন্যবাহিনী যখন ক্ষমতাটাকে গ্রহণ করলো কয়েকদিনের জন্য, প্রথম যে রাজনৈতিক দলের নাম তারা ঘোষণা করেছিল সেটা ছিল জামায়াত ইসলামী। বিএনপি তারও অনেক পরে। যাই হোক, জামায়াতের এই ইন্টারিম গভর্নমেন্টের উপর একটা প্রভাব আছে। এবং এই হাসনাত, সার্জিস আলম, এরা একসময় হাসিনার গুণগান গাইত। এরা এখন ইন্টারিম সরকারে, এরা জামাতের লোকজন ছিল। এবং এখন বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের যে ছাত্রলীগ, তার মধ্যে জামাত শিবিরের ছাত্র নেতারা তার মধ্যে ছিল। হাসিনা তো খুব সুবিধার লোক ছিলেন না। হাসিনার দেশে ফেরা থেকে ক্ষমতায় যাওয়া, বাংলাদেশের মধ্যে যা 71 পরবর্তী যা ঘটনা ঘটেছে, সবই ষড়যন্ত্রমূলক রাজনৈতিক ব্যাপার। নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি এসছে, হাসিনাও এসছে, কিন্তু তারপরে ক্ষমতা দখল করার পরেই প্রত্যেকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসই বলে দিচ্ছে। আমরা হাসিনাকে দেখেছি যে হাসিনা একসময় 500 মডেল মসজিদ নির্মাণের ডাক দিয়েছিলেন, 500 মডেল ইউনিভার্সিটি, 500 মডেল কলেজ, 500 মডেল সাংস্কৃতিক মঞ্চ তৈরি ডাক দেননি। 500 মডেল
মসজিদ নির্মাণের ডাক দিয়েছিলেন, হেফাজতে ইসলামকে সঙ্গী করেছিলেন, আর বিএনপি জামায়াতে ইসলামকে সঙ্গী করেছিল। এসব রাজনৈতিক অতীত আছে বাংলাদেশের। তা ওই ওসমান হাদি, ইনকলাব মঞ্চের ওসমান হাদি হঠাৎ করে এক আততায়ীর গুলিতে নিহত হয়েছে। এবং বাংলাদেশের অবস্থা এমন যে একজনের নাম শোনা যাচ্ছে, এক সাংবাদিক, যা ওসমান হাদির প্রচারে সঙ্গী ছিল, সেই নাকি গুলি করে, কি ফয়জাল নাম সম্ভবত, কি নাম, সেই সেই গুলিটা করেছিল। তা তাকে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, পুলিশ ধরতে পারেনি। বাংলাদেশের অভ্যন্তরে একটা রটনা আছে যে সে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত আর ওখানে একটা অদ্ভুত একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনারও মৃত্যুদণ্ডরা ঘোষণা করে বসে আছে, আর হাসিনা ভারত সরকারের অধীনে রয়েছে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটেই থাকে। রাজনৈতিক আশ্রয় বিভিন্ন দেশ থেকে উৎখাত হওয়া রাষ্ট্রপ্রধানরা অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। সেই দেশ আবার কোনো দেশ দেয়, আবার কোনো দেশ দেয় না। এটা পৃথিবীতে সকলেই বিভিন্ন জায়গায় অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুতরা এভাবে আশ্রয় নেন। হাসিনাও দিল্লিতে রয়েছে। সেটা একটা আন্তর্জাতিক বিষয়। কী হলো, ওসমান হাদির মৃত্যুর পর, তার আগেও অনেক কিছু চলছিল। এর ফকির বাউলদের ওপর আক্রমণ চলছিল, মাজারগুলোকে ধ্বংস করা হয়েছিল, সংখ্যালঘু, ওখানকার যে ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের উপর আক্রমণ পার্বত্য অঞ্চলেও চলছিল, সমভূমি এলাকাতেও চলছিল, এবং আক্রমণটা সাংঘাতিক পর্যায়ে ছিল। তা ওসমান হাদির মৃত্যুর পর দেখা গেল হঠাৎ করে আবার সেই আবেগ জাগিয়ে উঠল। ওসমান হাদি কেমন ছিলেন, তার রাজনৈতিক বৈশিষ্ট্য কী ছিল, আমি সে বিষয়ে যেতে রাজি নই। কারণ ওসমান হাদি খুব বিতর্কিত বক্তব্য রেখেছেন। কখনো মনে হয়েছে খুব যুক্তিবাদী, আবার কখনো মনে হয়েছে লাগাম ছাড়া অজ্ঞতা তার বক্তব্যের মধ্যে। আমি যা ইউটিউবে তাকে পেয়েছি আর কি, খুব প্রোগ্রেসিভ কখনো মনে হয়নি। আবার আজকে দেখছিলাম ওসমান হাদি নাকি যুক্তরাজ্যে অধ্যাপকের পদ ছেড়ে এসে রাজনীতিতে, বাংলাদেশে একটা নতুন সমাজ গড়ার চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তা কিন্তু ওই যে একটা আবেগ ওসমান হাদির মৃত্যুর পর তৈরি হলো, আমরা হাদি, এই সমস্ত হয়েছে টয়েছে। হাদির আজকে বোধহয় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুটা খুবই দুঃখজনক, এই ষড়যন্ত্রমূলক মৃত্যু। এবং খুব ধন্দ আছে, আমাদের তো খুব সন্দেহ আছে যে হাদিকে একজন প্রার্থী, নিজেকে যিনি আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন, তাকে হঠাৎ করে গুলি করে হত্যা করে দেওয়া, প্রকাশ্য দিনালোকে হত্যা করে দেওয়া, এর পিছনে চক্রান্তটা কী? কারা চাইছে বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে যাক? বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাক যারা চাইছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জামায়াত ইসলামী, কোনো সন্দেহ নেই। আর জামায়াত ইসলামী হচ্ছে ওখানে ওয়াহাবি বলুন, সালাফি বলুন, এই যে ধর্মীয় মৌলবাদ, যার সঙ্গে ইসলাম শব্দটা জুড়ে গেছে সারা পৃথিবী জুড়ে, ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট যাদের বলা হচ্ছে, ওই আরবে যাদের লালন পালন করে বড় করা হয়েছে, তার পিছনেও ইতিহাস আছে। তো জামায়াতে ইসলামী হচ্ছে তাদের মুখ। এরা আবার অনেক প্রোগ্রেসিভ কথাবার্তাও বলেছে ইদানিংকালে। জামায়াত ইসলামীর এখন যে আমির, তার অতীতে বামপন্থা আদর্শ নাকি তিনি লালন করেছিলেন, এমন সব শুনেছি খুব বিস্তৃতভাবে সঠিক নাও হতে পারে। যাই হোক, এদের সব কথাবার্তা আছে। এবং আমি এই যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে জামায়াতের ছাত্র শিবির জয়লাভ করেছে। জয়লাভ করার পরও একটু শক্তি পেয়েছে, এবং জয়লাভ করার পর যে ছাত্ররা সামনে আসছে, তাদের আপনি দেখবেন না, তারা কেউ মৌলানা নয়, তাদের মাথায় টুপি নেই, তাদের দাড়ি নেই, দেখতে সাধারণের মতন, কিন্তু তারা ইসলামিস্ট, জামায়াতের যে আদর্শ, সেই আদর্শের অনুসারী। এরাও সব কথাবার্তা বলছে। আর বাংলাদেশে যেটা মানে একটা ঘটনা ঘটেছে, যেটা ভারতবর্ষে যেমনভাবে পাকিস্তান বিরোধী, চীন বিরোধী প্রচার থাকে, বাংলাদেশে তেমনি ভারত বিরোধী প্রচার রয়েছে। ভারতের আধিপত্যবাদ নিয়ে বাংলাদেশে প্রচুর গোলমেলের তথ্য রয়েছে, এবং প্রচুর বাংলাদেশের সব ইউটিউবে আমি দেখছি, তারপরে ফেসবুক রিলে আছে, উল্টো পাল্টা অর্থনৈতিক তথ্য থেকে আরম্ভ করে বিকৃত তথ্য
যেগুলো গুগল সার্চ করলেই যারা বলছে তারা গুগল সার্চ করলেই তারা মানে মোটামুটি জাস্টিফাই করতে পারে তার তথ্যগুলোকে, মানে তার ধার ধারছে না। যা মুখে আসছে বলে দিচ্ছে আরকি। যে বাংলাদেশের ওপর নির্ভর করে চলে যাচ্ছে ভারত-টারত, ভারতের আধিপত্যবাদ, আমি ঠিক জানি না। তবে একটা জায়গা পরিষ্কার যে ভারত একটা বড় দেশ এই ভারতীয় উপমহাদেশ আ উপমহাদেশে, এবং ভারত সরকার কংগ্রেস আমলে পর্যন্ত ভারতের পররাষ্ট্র নীতি নীতির ক্ষেত্রে কূটনৈতিক অনেক সাফল্য ছিল। কিন্তু মোদি আসার পরে মনমোহন সিংয়ের আমলে ছিল, মনমোহন সিং পণ্ডিত ব্যক্তি ছিলেন, ছিল এটা। দুর্বল হচ্ছিল, মনমোহন সিং আত্মসমর্পণের দিকে যাচ্ছিলেন, গিয়েছিলেন আমেরিকার কাছে আত্মসমর্পণ ওই পরমাণু চুক্তির মধ্য দিয়ে। কিন্তু তবু পররাষ্ট্র ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা ছিল। কিন্তু মোদি আসার পর মোদির মতন একজন মানে স্বল্প শিক্ষিত কি অশিক্ষিত, আমি কোনটা বলবো আমি জানি না। মোদি যদি সাংবাদিক সম্মেলন করতেন, অনর্গল কথা বলতেন দেশ সম্পর্কে, দেশের অর্থনীতি সম্পর্কে, বাজেট সম্পর্কে, ওই চোথা ধরে বা টেলিপ্রম্পটারের মধ্য দিয়ে বক্তব্য না রাখতেন, বিশেষ করে বড়, বড় সাংবাদিক সম্মেলন করতেন, তাহলে বুঝতাম যে উনি কতটা ওজনদার। যাই হোক, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের আ কোনো মর্যাদা নেই। ভারতবর্ষের আ যে রাষ্ট্রপ্রধান তাদের কোনো গুরুত্বই নেই। মোদির যতগুলো বিদেশ সফর ছিল সবগুলোই মানে উদ্দেশ্যমূলক ছিল। সেগুলো ছিল ভারতের যারা ভাইব্রেন্ট গুজরাট করে যে শিল্পপতিরা, কর্পোরেট গোষ্ঠী মোদিকে ক্ষমতায় এনেছে তাদের তাদের স্বার্থ পূরণের জন্য তাদের সঙ্গে নিয়ে বিদেশের দরজায়, দরজায় ঘুরে বেড়ানো, তাদের লগ্নির সুযোগ করে দেওয়া বা তাদের লগ্নির ভারতবর্ষে তাদের লগ্নির সহযোগী খুঁজে বার করা। মানে আন্তর্জাতিক লগ্নি পুঁজির সঙ্গে একটা গভীর নিবিড় সখ্যতা গড়ে তোলা, এটাই মোদির কাজ ছিল। আন্তর্জাতিক কূটনীতি যেটাকে আমরা বুঝি, আন্তর্জাতিক সম্পর্ক যেটা, সেটা স্থাপনের ক্ষেত্রে মোদি একবারে পুরোপুরি ব্যর্থ। এটা ওর মতন লোকের পক্ষে সম্ভবও না। উনি কিছু বোঝেনও না। আন্তর্জাতিক ইতিহাস সম্পর্কেও জ্ঞান নাও থাকতে পারে, সেটা যে অর্জন করা, তাতে যদ্যমান হওয়া সেসবও নেই। মোটামুটি এই টেলিপ্রম্পটার ধরে যা ভাইও বইনো, তারপরে এই সমস্ত করেন, মেলানি-টেলানি করেন, ট্রাম করেন, এসব পুতিন দাদা, বঙ্কিম দাদা করেন। এই পর্যন্তই মোদি। সেজন্য ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, পররাষ্ট্র কূটনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষ চরমভাবে ব্যর্থ। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে, একটা বড় দেশের উচিত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাঁবে রাখা নয়। তাদের এই নিরাপত্তার আশ্বাস দেওয়া যে তুমি আমার সঙ্গে থাকলে তুমি নিরাপদ। ভারতবর্ষ বড় দেশ, ধনী দেশ, এখানে বিলিয়নারের সংখ্যা বিশাল, প্রাকৃতিক সম্পদ বিশাল, ব্যবসা বাণিজ্য করার বিশাল সুযোগ রয়েছে। সুতরাং ছোট, ছোট আশেপাশের দেশগুলোকে এই নিরাপত্তার আশ্বাস দেওয়া যে তুমি যদি আমার পাশে থাকো, তাহলে তুমি নিরাপদ, তোমার অবস্থার উন্নতি হবে। চীন আজকে ভারতবর্ষ পেরিয়ে আফ্রিকায় গিয়ে আফ্রিকার দেশগুলোকে এই আশ্বাসটা দিতে পারছে যে তুমি আমার সঙ্গে থাকলে তোমার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। তারও হবে, চীনেরও হবে। কিন্তু ভারতবর্ষ এক্ষেত্রে একেবারে মোদির আমলে এই 14 সালের পর থেকে একেবারে চূড়ান্তভাবে ব্যর্থ। ভারতবর্ষের আশেপাশের কোনো দেশ, না শ্রীলঙ্কা, না নেপাল, না পাকিস্তান তো একটা চিরশত্রু। ওখানে তো একটা অস্ত্র ব্যবসায়ীদের খেলা রয়েছে যে ভারতবর্ষের সঙ্গে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, নাহলে অস্ত্র ব্যবসায় মন্দা দেখা দেবে এবং মধ্যপ্রাচ্যের যে আ যুদ্ধ জিগিরটা জাগিয়ে রাখা, সেটা ব্যাহত হবে। এটা আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরা চায় না বলে পাকিস্তান ভারতের বরাবরের শত্রু। পাকিস্তানের জনগণ শত্রু না, পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ভারতবর্ষের শত্রু। এটা আমরা বুঝি। কিন্তু বাংলাদেশের কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক থাকা মানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে। এটা কিন্তু কী ধরনের আধিপত্যবাদ, সেটা আমি ঠিক বুঝি না। এই আধিপত্যবাদ দিয়ে কিন্তু ও ভারতবর্ষ ভালো অবস্থায় থাকতে পারে না। তো ভারতবর্ষ সেই চেষ্টা, কংগ্রেস আমলে এই আধিপত্যবাদ ছিল। আমি তো বিশ্বাস করি না, সেই ধরনের কোনো লক্ষণ-টক্ষণ দেখা যায়নি। হ্যাঁ, আন্তর্জাতিক যে ওই জল চুক্তি-টুক্তি ক্ষেত্রে একটা দাদাগিরির ভাব থাকতেই পারে, যেহেতু মূল নদীগুলো ভারতবর্ষের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেক্ষেত্রে হয়তো ভারতের শর্তগুলোকে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে মেনে নিতে হয়েছে। কিন্তু বাংলাদেশের সেই লাগাতার প্রয়াসের মধ্য দিয়ে ভারতের সঙ্গে দরাদরি করে নিজের স্বার্থ রক্ষা করার প্রচুর সুযোগ ছিল। হাসিনা তো সে সমস্ত দিকেও লক্ষ্য দেননি
এবং যে যাই বলুন না কেন, অনেক বিশেষজ্ঞ আমাকে বলছে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল আছে। কিছু, কিছু ক্ষেত্রে আমার ভুল থাকতে পারে হয়তো, বোঝাবুঝির ক্ষেত্রে অনেকের সঙ্গে আমার মতানৈক্য আছে। কিন্তু হাসিনা 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 হাসিনাও কিন্তু কূটনৈতিক দিক দিয়ে খুব যে সফল ব্যক্তি ছিলেন তাও না। হাসিনার সময় এই যে আমরা বিশ্বায়নের যে সুযোগটা এবং হাসিনার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের স্ট্র্যাটেজিক অবস্থান, বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, এই কারণে বা হাসিনা রাস্তা খুলে দিয়েছিলেন, ওপেন করে দিয়েছিলেন, সেখানে বিনিয়োগ এসছিল এবং হাসিনা ঋণ গ্রহণ করেছেন, রেমিটেন্সগুলো এসছে বিদেশ থেকে, বাংলাদেশিরা টাকা পাঠিয়েছে। হাসিনার সময় একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে ধরনের উন্নয়ন সে পথে হাসিনা সময় হয়েছিল, কিন্তু হাসিনা কূটনৈতিকভাবে দক্ষ প্রশাসক ছিলেন না। হাসিনা স্বৈরতান্ত্রিক ছিলেন। এই গণতান্ত্রিক অনেকে মানে অনেক বামপন্থী বন্ধুও হাসিনাকে অনেকটা গণতান্ত্রিক বলছেন। আমি দেখি না হাসিনা কতটা গণতান্ত্রিক ছিলেন। একজন গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে নিজের দেশের প্রশাসনিক ব্যবস্থাটাকে সুদৃঢ় করা, বিরোধী পক্ষকে সংযত করা, তাদের মর্যাদা দেওয়া। হাসিনা ন্যূনতম মর্যাদা দেননি বিরোধীদের। এবং আমি জানি না, আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে হাসিনার সঙ্গে কেন কেবলমাত্র ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তুলে বামেদের একাংশ হাসিনার সঙ্গ দিয়েছিলেন, মন্ত্রিসভায় গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? এই রাশেদ খান মেননের মতন বিদগ্ধ ব্যক্তিরা যিনি আজকে জেলে আছেন, কেন গিয়েছিলেন আমি বুঝি না। এই হাসিনা যখন চরম ফ্যাসিস্ট চরিত্র প্রকাশ করছে তখনও কেন সঙ্গে ছিলেন আমি বুঝি না। এটা খুব ক্ষতি করেছে বাংলাদেশের প্রগতিশীল বামপন্থী আন্দোলনে। এটা আমার মতামত, আমার যা বোঝাপড়া তৈরি হয়েছে বাংলাদেশকে দেখে। যা ওসমান হাদির মৃত্যুর পর যা ঘটনা ঘটলো, ওই যে ছায়ানটকে পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানটকে আগুন ধরানো হলো, ভাঙচুর করা হলো, আর উদীচীর প্রধান কার্যালয়কে ধ্বংস করা হলো। এই ধরনের ঘটনা ঘটলো। দুটো প্রথম আলো, ডেইলি স্টারে, প্রথম আলোতে তো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, ডেইলি স্টারকে ধ্বংস করা হয়েছে। ডেইলি স্টারে আজকে তো পাবলিকেশন পাওয়া গেছে, প্রথম আলো তো ফোকাস করতেই পারেনি। এই যে ঢাকার বুকে এত বড় ঘটনা ঘটলো এবং এই ঘটনাটা ঘটবে এটা আগাম জানান দিয়েছিল। যারা এগুলো ঘটিয়েছে তারা আগাম বলে দিয়েছিল যে আমরা ছায়ানট আক্রমণ করবো, তছনছ করে দেবো, আমরা উদীচীকে পুড়িয়ে দেবো, উৎখাত করব, আমরা সিপিবিকে উৎখাত করব। তারপরেও ইউনিস প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর পিছনে অনেকে বলছে ডিপ স্টেটের কাজকর্ম তো আছেই, ভারতবর্ষেও ডিপ স্টেটের কাজকর্ম আছে, নিঃসন্দেহে আছে। ভারতবর্ষের প্রতিটি রাষ্ট্র ব্যবস্থায় যা চলছে সেখানে ডিপ স্টেট কাজ করছে। ডিপ স্টেট কাজ করে আন্তর্জাতিক লগ্নি পুঁজি সাম্রাজ্যবাদের স্বার্থে। এবং বাংলাদেশে তো আমেরিকার সিআইএ রয়েছে, তৎপর রয়েছে। তা এই সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, খুব দুঃখজনক ঘটনা। ছায়ানট, উদীচী হচ্ছে এই উপমহাদেশে, মানে 47-এর আগের যদি ভারত ধরি, সেই ভারতের মধ্যে এবং বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই ভারতীয় উপমহাদেশ, এখানে সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যদি কোনোটা হয়ে থাকে উদীচী। আমাদের ভারতবর্ষে বামপন্থীদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে তার সমস্ত কিছু জুড়ে দিলেও উদীচীর সমান হয় না। আমাদের আইপিটিএ আছে, আরও বোধহয় সিপিআইয়েরও আছে, সিপিআইএমএলেরও আছে, সকলেরই আছে, কিন্তু সব কিছু জুড়ে দিলেও উদীচী হয় না, উদীচী হয় না। এবং উদীচীর যে প্রভাব কি বিপুল, সে আপনারা যারা এই সমস্ত হাই করছেন, হ্যান ত্যান করছেন, তারা দেখবেন আগামী দিনে উদীচীর কী প্রভাব সেটা কিছুদিন পরে টের পাবেন। কারণ যশোর, খুলনা, বাংলাদেশের বৈচিত্র্য, প্রত্যেকটা জেলার বৈচিত্র্য আলাদা। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী হোক, ময়মনসিংহ হোক। আর ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে যে ধর্ম অবমাননার গুজব রটিয়ে দিয়ে দীপু দাস নামক একজন গার্মেন্ট শ্রমিককে, তাকে প্রথমে পিটিয়ে আধমারা করা হয়েছে। সে প্রথমে পুলিশের হাতে ছিল, আবার পুলিশের হাত থেকে তাকে তুলে নিয়ে এসে তাকে পিটিয়ে আধমরা করা হয়েছে এবং তাকে আধমরা অবস্থাতে গাছে ঝুলিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা এই 14 সালের আগে ভারতবর্ষে, মানে মোদি আসার আগে
আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা নাম ধরে বলতাম যে অমুক জায়গায় অমুককে মেরে দিয়েছে, খুন হয়েছে, এ খুন হয়েছে, ও খুন হয়েছে, ওখানে ওই রাজনৈতিক হত্যা হয়েছে, এই ধরনের কথা শোনা যেত। এখন যেটা শোনা যাচ্ছে, এখন যে সংবাদ মাধ্যম মিডিয়া তারস্বরে যেটা প্রকাশ করছে, হিন্দু মারা গেছে, হিন্দু মারা গেছে। 1872 সাল সম্ভবত, আমি যদি খুব ভুল না বলি, ব্রিটিশের জনগণনার মধ্য দিয়ে ওই হিন্দু আইডেন্টিটি প্রথম তৈরি হয়েছিল। ইতিহাস তো তাই বলছে, আমি তাই জেনেছি আর কি ওই পণ্ডিতদের কাছ থেকে। তো সেই হিন্দু দীপু দাস মারা গিয়েছিল, মারা কে খুন করেছে ধর্ম মানে তৌহিদি জনতা। এর পিছনে ষড়যন্ত্র আছে। সেখানে দীপু দাসের ব্যক্তিত্ব কী ছিল, তার অ্যাক্টিভিটি কী ছিল, যার জন্য তার বিরুদ্ধে এই ধরনের মানে ধর্ম অবমাননার তুলে মানুষকে খেপানো হয়েছে, আবার পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এগুলো বাংলাদেশের সরকার নিঃসন্দেহে নিশ্চিতভাবে খতিয়ে দেখবে। আজকে শুনলাম যে 7 জন অ্যারেস্ট হয়েছে, বিচার হবে আশা করছি বাংলাদেশে। আমাদের ভারতবর্ষেও এটা হয়েছে, আমাদের ভারতবর্ষেও এই ঘটনা ঘটেছে। রাজস্থানে আমাদের মালদহের একজন কর্মী কাজ করতে গিয়েছিল আবরাজুল বলে, তাকে পিটিয়ে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দিয়ে তার ভিডিও করা হয়েছে, এবং সেই খুনি পরবর্তীকালে জামিন পাওয়ায়, সম্ভবত জামিন পাওয়ার পরে এই বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির যে চেলাচামুন্ডারা, তাকে আবার বোধহয় নির্বাচনে প্রার্থীও করতে চেয়েছিল না করেছিল, তাকে সম্বর্ধনা দিয়েছে। ভারতবর্ষে তো মানে মব লিঞ্চিং, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ, এ তো আকছার ঘটেছে। আর যদি সংখ্যালঘু না হয়, তাদের উপর আক্রমণও ঘটেছে। এটা মানে শাসক শ্রেণীর বিরুদ্ধাচরণ করলে, এখানে গৌরী লঙ্কেশ তো সংখ্যালঘু ছিলেন না, তাকে গুলি করে মেরেছে এরা। গোবিন্দ পানসারে সংখ্যালঘু ছিলেন না, তিনি দেখিয়ে দিয়েছিলেন, আরে যাকে জাতীয় বীর শিবাজি বলছো, শিবাজি এই সৈন্যবাহিনীর মূল মাথাটা ছিলেন ধর্মীয়ভাবে মুসলিম। বিজেপি আরএসএস চূড়ান্ত মিথ্যা হচ্ছে ওদের সম্বল। আর এদের এই সমস্ত পণ্ডিত যারা আছে, যারা, তাদের জেনে রাখা উচিত যে অবশ্যম্ভাবী পরাজিত হবে আগামী দিনে। কেননা সে যাই হোক, তো বাংলাদেশে এই ঘটনাটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম গতকাল, অনেকে বললেন যে আমার সঙ্গে একমত নন, অনেকে বলেছেন একমত নাও হতে পারেন। তবে আমি যেটা বুঝি, দুটো ঘটে। একটা হচ্ছে বিপ্লব, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে পরিবর্তন, ফরাসি বিপ্লব আমরা দেখেছি, বিভিন্ন ধরনের বিপ্লব দেখেছি, শিল্প বিপ্লব দেখেছি, শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন, একটা নতুন ধরনের উত্তরণ আর কি, যেটা হচ্ছে বিপ্লব। আর অভ্যুত্থান আমরা দেখেছি, সামরিক অভ্যুত্থান, আবার গণ অভ্যুত্থান। আমার আমার বোঝাপড়ায় বাংলাদেশে যেটা ঘটেছিল 24 সালে, সেটা ছিল গণ অভ্যুত্থান। ছাত্ররা এই সংরক্ষণ বিরোধী আন্দোলনে নেমেছিল, নামার পরে কিন্তু ছাত্ররা হাসিনাকে দেশ ছাড়া করতে পারতো না, কিন্তু হাসিনার রিজিমে জনগণ এতটাই বিক্ষুব্ধ ছিল যে আওয়ামী লীগ সমর্থক যারা হাসিনাকে ভোট দিতে বাধ্য হয়েছেন, তাদেরও একটা অংশ, মানে কর্মীদেরও একটা অংশ জনগণের সঙ্গে হাত মিলেছিল, হাসিনাকে দেশ ছাড়া করেছিল। এটা জনগণ রাস্তায় না নামলে হাসিনার সরকার, ওই 1000 মানুষ মেরে ফেলেছে বলেই সরকারের পতন ঘটে গেছে, সেটা ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেছিল। অনেকে বলছেন এটা একজন আমার পোস্টে গতকাল লিখেছেন, এই গণ অভ্যুত্থান বিপ্লব বা গণ অভ্যুত্থান নন, একজন পরিচিত বিখ্যাত ব্যক্তি লিখেছেন বিপ্লব গণ অভ্যুত্থান কোনোটাই নয়, এটা হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদের চক্রান্ত। আরে বাবা, চক্রান্ত তো অভ্যুত্থানের পিছনে তো চক্রান্তই থাকে, সামরিক অভ্যুত্থানের পিছনে তো চক্রান্তই থাকে। চিলিতে তো চক্রান্ত করেই তো সামরিক অভ্যুত্থান ঘটেছিল, পৃথিবীতে বিভিন্ন জায়গায় সামরিক অভ্যুত্থান চক্রান্ত করেই ঘটে তো। কিন্তু অভ্যুত্থান ঘটাতে হয় তো। আর অভ্যুত্থানের দুরকম চরিত্র আমি যা দেখতে পাচ্ছি এতাবৎকালের ইতিহাসে, সেটা হচ্ছে হয় সামরিক অভ্যুত্থান, নয় গণ অভ্যুত্থান। বাংলাদেশের যেটা করেছিল, সামরিক অভ্যুত্থান ঘটেনি বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে এসেছিল, এতে নিষ্ক্রিয় হতে বাধ্য করেছিল, সামরিক বাহিনীকে, পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় হতে বাধ্য করেছিল, যার জন্য হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন।
এটা গণ অভ্যুত্থান যারা বলছেন রাজি নন, হতে পারে তারা রাজি নাও হতে পারেন। আমার মতে ওটা গণ অভ্যুত্থান। আর গণ অভ্যুত্থানের পর একটা দেশে বিশৃঙ্খলা দেখা দেয়। আর অনেক প্রগতিশীল, বাংলাদেশের প্রগতিশীল অংশ হাসিনা রিজিমের অবসান চেয়েছিলেন, বামপন্থীরাও চেয়েছিলেন। তার কারণ ছিল যে আরে অভ্যুত্থান ঘটলেই দেশটা জামাতিদের দখলে চলে যাবে। এর চেয়ে বড় ছিল যে জনগণ ঠিক করবে দেশের ভবিষ্যৎ। এবং আজকের যে ঘটনা বলি, আজকে অনেকে পশ্চিমবঙ্গ থেকে অনেকে দেখছি না, আমার সবচেয়ে বিরক্ত লাগে এই বামপন্থীরা এই হাসিনাকে নিয়ে বড্ড বেশি করেন। আমি তো খুঁজে পাইনি কোথাও। আমি আমি ওই জন্য স্পষ্টভাবে বলেছি যে আমার মত যে হাসিনা যদি গণতান্ত্রিক হন তাহলে আর উন্নয়নের কাণ্ডারি হন বাংলাদেশে, তাহলে ওই মমতা ব্যানার্জিও উন্নয়নের কাণ্ডারি, আর মমতা ব্যানার্জিও গণতান্ত্রিক। যেভাবে হাসিনা রিগিং করেছেন মমতা ব্যানার্জি সেভাবে রিগিং করেন। যেভাবে হাসিনা এই 500 মডেল মসজিদ তৈরি করেছেন, যেভাবে ওই এর ভাস্কর্যকে হেফাজতে ইসলামের আবদারে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, মমতা ব্যানার্জি তাই করেছেন। মমতা ব্যানার্জি মসজিদের বদলে এখানে মন্দির করে তুলেছেন। দীঘায় জগন্নাথ মন্দির, নদিয়াতে ইসকনকে 700 একর দিয়ে দেওয়া, আর ওই নিউ টাউনে দুর্গাঙ্গন, তারপরে উত্তরবঙ্গে কি করবেন একটা নাকি মহাকাল মন্দির নাকি করবেন, এসব করছেন। পার্থক্যটা কোথায়? তাই এর আমলেও তো, হাসিনার আমলেও নাকি পদ্মা ব্রিজ হয়েছে, হয়েছে। তা মমতা ব্যানার্জির আমলেও তো এই কী বলে গ্রামে গ্রামে ঢালাই রাস্তা হয়েছে, এ সমস্ত হয়েছে তো। আমার দুটো দেশ প্রেক্ষিত আলাদা, কিন্তু এই হাসিনা গণতান্ত্রিক ছিলেন, এইটা এইটা আমি মানে অনেক গণতান্ত্রিক ছিলেন এই কথাটা আমি একদমই গ্রহণ করতে পারছি না হাসিনাকে লাস্ট যা দেখেছি আর কি। তা যাই হোক, বাংলাদেশের ঘটনা খুব দুঃখজনক, খুব খারাপ লাগছিল। উদীচীর ধ্বংসস্তূপের মধ্যে, পড়া বইয়ের মধ্যে একটা মেয়ে বসে আছে, কিশোরী বসে আছে ধ্বংসস্তূপের মধ্যে, হারমোনিয়াম ভাঙা, সঞ্জিদা খাতুন, ছবিটাকে ভাঙচুর করা হয়েছে। খুব খুব কষ্টদায়ক। একজন বাঙালি হয়ে, একজন বাঙালি হই বা আমি যদি আর রুশ হই, আমি যদি মানে আমেরিকান হই, আফ্রিকান হই, কিছু যায় আসে না। যদি আমার বোধের মধ্যে ওটা আসে, আমি যদি বুঝতে পারি ওখানে কী ঘটনা ঘটেছে, তাতে যতটা আহত হওয়ার। আফগানিস্তানে যেমন একজন কমেডিয়ানকে তালিবানরা খুন করে দিয়েছিল, নামটা আমার মনে নেই, তাতে যেমন আহত হয়েছিলাম, আফগানিস্তানে তালিবানরা ওই গানের স্কুলগুলোকে ভাঙচুর করেছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছে গানের স্কুলগুলোকে, তাতে যে কষ্টটা হয়েছিল। বাংলাদেশের এই ঘটনাতেও সেই কষ্ট হয়েছে, কিন্তু বাংলাদেশ আফগানিস্তান হবে না নিশ্চিতভাবে। বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গে এই যে এখন কত 21-22 না কটা জেলা হয়েছে, পশ্চিমবঙ্গে এত নেই, এত ফোক 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 এর সিঙ্গার নেই বাংলাদেশে যা আছে। পশ্চিমবঙ্গে যেটা আছে হিন্দি গানের টিম, তারপরে এই হাঙ্গামার দল, হ্যাঁ, এই সমস্ত আছে, অনেক অনেক আছে। বাংলাদেশের মতন একেবারে গ্রামাঞ্চলে ছড়িয়ে যায়নি। নামাজ ছেড়ে এসে একতারা নিয়ে গান করতে বসে যাওয়া, হারমোনিয়াম নিয়ে গান করতে বসে যাওয়া, মাথায় টুপি, একগাল দাড়ি, আর আল্লাহর ভক্ত, আল্লাহর মুরিদ গান করছেন, পল্লীগীতি গাইছেন, বাংলাদেশে আছে অসংখ্য। বাংলাদেশে এদের সংখ্যা, এবং এর উত্থান আগুনে ছাই হয়ে যাওয়া উদীচীর, আমি লিখেছি যে ফিনিক্স পাখির মতন উদীচী আবার ডানা মেলবে বাংলাদেশের নিশ্চিতভাবে। আর অন্ধকার, একটা সময় অন্ধকার থাকতে পারে, বড় হতে বাধ্য, নিয়ম।
পরাজিত হবে বাংলাদেশের মৌলবাদীরা। অবশ্যই ভারতেও হবে। ভারতবর্ষে এই বাংলাদেশের দীপু দাসের মৃত্যুর পর ভারতবর্ষে বিজেপিরা এত উল্লাস প্রকাশ করছে, হায় হায়, তাদের হায় হায়টা আর্তনাদ না, দুঃখের আর্তনাদ না, তাদের উল্লাস যে এই দীপু দাসের লাশটা, জ্বলন্ত লাশ দেখিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করব। এবং পশ্চিমবঙ্গে যে বিজেপি কর্মীরা, নেতারা ক্ষমতা দখল করতে চাইছে, তারা ওই সমস্ত তৃণমূলের মতোই চুরিচামারি করতে চাইছে। কারণ ওদের কেন্দ্রীয় সরকারে যারা আছে তারাও চুরিচামারি করেছে। নাহলে 14 সাল থেকে 2025 সালে এসে বিজেপির তহবিল 7,000 কোটি টাকাতে দাঁড়াতে পারে না। দুটো সেমিকন্ডাক্টর কারখানা করতে দিয়ে টাটাকে সেখানে রাষ্ট্রীয় বিনিয়োগ 40,000 কোটি টাকা করে দিয়ে 750 কোটি টাকার ওপর তহবিলে ডোনেশন আদায় করা, এভাবে আরও সব কোম্পানির কাছ থেকে এরা করেছে। ভারতবর্ষের ফার্মাসিউটিক্যালস মার্কেটে ভেজাল ওষুধ, সে সমস্ত ওষুধ কোম্পানির কাছ থেকে কারা টাকা খেয়েছে? এই খনিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, সব বিক্রি করে দেওয়া হচ্ছে, জঙ্গল বিক্রি করে দেওয়া হচ্ছে, খনি অঞ্চলকে বিক্রি করা দেওয়া হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বন্দরগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বিমানবন্দরগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বড় বড় এর ভারতবর্ষের ইউনিভার্সিটিসগুলোকে বন্ধের রাস্তায় পাঠিয়ে দিয়ে বেসরকারি ইউনিভার্সিটি তৈরির রাস্তা করে দেওয়া হচ্ছে। কাদের স্বার্থে করছে? এবং তাদের স্বার্থে করতে গিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশন নিচ্ছে। মানে এটাও এক ধরনের চুরি। তো সেই চুরিতে অভ্যস্ত বিজেপি, তারাই পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছিল তৃণমূলের। ওরা বলতে চাইছে যে তোমার পাঠ শেষ হয়েছে, এবার আমাদের দাও, আমরা চুরিচামারি করব। পশ্চিমবঙ্গের চারদিকে তাকিয়ে দেখুন, যারা ওই বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে তাদের একমাত্র লক্ষ্য এই পঞ্চায়েত দখল, পৌরসভা দখল এবং চুরিচামারি করা। ইতিমধ্যে অনেকেই চুরিচামারিতে হাত পাকিয়েছে, করে একবার বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে, আবার বিজেপি ছেড়ে তৃণমূল গেছে। সুস্থ মানুষ না এরা নয়, সমাজের উন্নতির জন্য এরা নয়। আর তৃণমূলের একটাই আবেদন, আমাকে নিশ্চিন্তে চুরি করতে দাও, আমার পথে কোনো ঝামেলা করো না। তা বিজেপিকে এটা হটাতে পারছে না। নিজের গর্ভজাত সন্তান ক্ষমতা ভাগ দিতে চাইছে না। এই গর্ভজাত সন্তানকে হটিয়ে ক্ষমতা দখল করতে হবে। আর কেন্দ্র থেকে অমিত শাহ আর মোদি বলে দিয়েছে, পারলে লড়ে নাও বাবু, ওখানে যারা দুর্নীতি করেছে তাদের সেই মাথাগুলোকে আমরা কোনো শাস্তি দেব না। আমাদের কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো ঘুমাবে, কারণ ওখানে গর্ত খুঁড়তে গেলে সাপ বেরোবে। ওই তদন্ত এজেন্সিগুলোকে যদি আমরা সক্রিয় করে দিই, তাহলে আমাদের বিরুদ্ধেও একদিন ওরা সক্রিয় হয়ে আমাদেরও জেলে পাঠাবে, এরকম একটা বোঝাপড়া। তা ওখানে যদি লড়ে নিতে পারো, লড়ে নাও। সেই লড়াইটা চলছে এবং সেই লড়াইয়ের জন্য লাশ খুঁজছে বিজেপি। দীপু দাসের লাশটা পেয়ে নাচানাচি করছে, নোংরার মতো নাচানাচি করছে। 8 লাখের নাম আফরাজুল, ওদের কর্মীরা হত্যা করেছে। দিলীপ সেরিঙ্গার কী করেছে? ধর্ষণ করার পর সেই মেয়েটা শেষ পর্যন্ত বোধহয় তার পরিবারের লোকজনও বোধহয় মারা গিয়েছিল। বেশ কিছুদিন আগের ঘটনা তো মনে পড়ছে না। এইরকম একটা পরিস্থিতি, এই বলার ছিল। বাংলাদেশের ঘটনা দুঃখজনক। বাংলাদেশের মানুষ সেটা সামলে উঠবে, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আর ওই জামাতি করে যা হইচই করছেন, জামাতি ইসলামী তো আছে, ভারতবর্ষেও আছে, চাড্ডিরা আছে, কিন্তু গণতান্ত্রিক শক্তি লড়াইটাও আছে, সেটা আগে বলুন। ইসলামিস্ট হয়ে গেল, এই হাহাকার করছেন কেন? আমরা প্রগতিশীল মানুষের কাছে হাহাকার, ছায়ানটের জন্য হাহাকার আছে, উদিজির জন্য হাহাকার আছে। ওখানকার গার্মেন্ট শ্রমিকদের জন্য হাহাকার করুন, রিক্সা শ্রমিকদের জন্য হাহাকার করুন, ওখানকার নিপীড়িত ওই কৃষক, তাদের জন্য হাহাকার করুন। তাদের শক্তি যোগান এখান থেকে বলুন যে লড়াই আছে। ওখানকার বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির যে লড়াই, তার লড়াইয়ের পাশে আমরা আছি। এপার সীমান্তের এপার থেকে আমরা আছি। এই লড়াই
দীর্ঘ লড়াই, এই লড়াই আমরা থাকবো। ধন্যবাদ।